হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছে, যেগুলি হেল্পফুল হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহ গ্রাম পঞ্চায়েত এবং মিসেলিনিয়াসের জন্য। তো টাইম ওয়েস্ট না করে ভিডিওটি আমরা শুরু করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথম প্রশ্নটি হচ্ছে, রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন? রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন? তোমরা অবশ্যই জানো যে রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন। রাজিয়া সুলতান সাধারণত ইলতুৎমিশের মেয়ে ছিলেন। কার? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। কার? ইলতুৎমিশ। রাজিয়া সুলতান ছিলেন দিল্লি সুলতানি আমলের এবং সমগ্র ভারতের প্রথম মহিলা শাসক। কি হবে? সমগ্র ভারতের প্রথম মহিলা শাসক। যদি বলা হয় সমগ্র ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন, তাহলে তোমরা অবশ্যই বলবে রাজিয়া সুলতান। কি হবে? রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান। তিনি 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। কত থেকে কত? 1236 থেকে 40 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন কে? রাজিয়া সুলতান। পরবর্তী প্রশ্নে যাব। প্রদীপের তেল কোন পদ্ধতিতে উপরে ওঠে? প্রদীপের তেল কোন পদ্ধতিতে উপরে ওঠে? এটি হচ্ছে কৈশিক ক্রিয়া। কৈশিক ক্রিয়ার ফলে। কৈশিক ক্রিয়ায় উপরে ওঠে। তরলের উপরিটানের বা সারফেস টেনশনের কারণে কৈশিক নলের মধ্য দিয়ে তরলের এই স্বতঃস্ফূর্ত ওঠানামাকে কৈশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন বলা হয়। কি বলা হয়? ক্যাপিলারি অ্যাকশন বলা হয়। পরবর্তী প্রশ্নে যাব। কোন নদীর সবচেয়ে বড় নিকাশি ব্যবস্থা আছে? কোন নদীর সবচেয়ে বড় নিকাশি ব্যবস্থা আছে? এটি হয়ে যাবে আমাজন। কি? আমাজন। কি হবে? আমাজন। জল প্রবাহের পরিমাণ এবং অববাহিকার দিক থেকে আমাজন বিশ্বের বৃহত্তম নদী। ঠিক আছে, আমাজন হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী। আমাজন হচ্ছে বিশ্বের বৃহত্তম, তবে দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের দীর্ঘতম নদী হলো নীলনদ। যদি বলা হয় দৈর্ঘ্যের দিক থেকে বলা হয় যদি, তাহলে দীর্ঘতম নদী কি হয়? নীলনদ। মনে রাখবে, দীর্ঘতম হচ্ছে নীলনদ। দীর্ঘতম হচ্ছে নীলনদ। আর যদি বলা হয় জল প্রবাহের পরিমাণ এবং অববাহিকার দিক থেকে যদি বলা হয়, তাহলে আমাজন বিশ্বের বৃহত্তম নদী। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব। আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? এটি হয়ে যাবে 1930। কবে? 1930। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1930 সালের 12ই মার্চ ঐতিহাসিক ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়েছিল। কত? 12ই মার্চ। 12ই মার্চ এই আন্দোলন সাধারণত ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়েছিল। সল্ট সত্যাগ্রহ বা ডান্ডি মার্চ। ডান্ডি মার্চ এর মাধ্যমে কি হয়? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। কত? 1930 সালে 12ই মার্চ। পরবর্তী প্রশ্নে যাব। কালো সীসা কাকে বলা হয়? কালো সীসা কাকে বলা হয়? এটি হয়ে যাবে গ্রাফাইট। কি হবে? গ্রাফাইট। গ্রাফাইটকে কালো সীসা বা ব্ল্যাক লেড বলা হলেও এটি আসলে কার্বনের একটি রূপভেদ, যা বিদ্যুতের সুপরিবাহী। কি হচ্ছে? বিদ্যুতের সুপরিবাহী। এটি হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী। গ্রাফাইট কোথায় ইউজ করা হয়? আমরা সাধারণত পেন্সিলের মধ্যে আমরা গ্রাফাইট ইউজ করতে দেখতে পাই। পরবর্তী প্রশ্নে যাব। কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? এটি হয়ে যাবে 1948। 1984।
1984 সালে প্রথম কলকাতায় মেট্রো রেল চালু হয়। 1984 সালের কত সালে? 1984 সালে তারিখ কত ছিল? তারিখ ছিল 24শে অক্টোবর। মনে রাখবে 24শে অক্টোবর ছিল তারিখ, ছিল 24শে অক্টোবর। ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল বা মেট্রো রেল হিসেবে কলকাতায় এই পরিষেবা চালু হয়। পরবর্তী প্রশ্নে যাব, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? এটি হয়ে যাবে তৃতীয় শ্রেণীর। কি হবে? তৃতীয় শ্রেণীর। তৃতীয় শ্রেণীর লিভারে বল মাঝখানে থাকে। কোথায় থাকে? বল মাঝখানে থাকে। বল মাঝখানে থাকে। আর আলম্ব ও ভার দুই প্রান্তে থাকে। কি হবে? দুই প্রান্তে। এই যে ভার, এগুলোতে দুই প্রান্তে থাকে। তোমরা বুঝতে পারছো? এই তৃতীয় শ্রেণীর লিভার বলতে বোঝায় এর যে বল মাঝখানে থাকে এবং আলম্ব ও ভার লোড দুই প্রান্তে থাকে। এই যে লোড দুই প্রান্তে থাকে বলতে লোড দুই প্রান্তে থাকে। মানুষের কোনোই এখানে আলম্ব হিসেবে কাজ করে। আলম্ব হিসেবে কি কাজ করে? মানুষের কোনায়। তো ঠিক আছে, তাহলে মানুষের হাতের বাহু হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। পরবর্তী প্রশ্নে যাব, বিওডি এর পুরো কথাটি কি? বিওডির পুরো ফুল ফর্ম কি? এটি হয়ে যাবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অপশন ক অ্যান্সার হয়ে যাবে। জলে জৈব দূষণের মাত্রা পরিমাপ করার জন্য বিওডি ব্যবহার করা হয়। কি আছে? এটি কিছে? জলে জৈব দূষণের মাত্রা পরিমাপ করার জন্য বিওডি ব্যবহার করে। জৈব দূষণের মাত্রা, জৈব দূষণের মাত্রা ব্যবহার করার জন্য বিওডি ব্যবহার করা হয়। মানে সরি, পরিমাপ করার জন্য বিওডি ব্যবহার করা হয়। জলে দূষণের পরিমাপ যত বেশি হবে বিওডি এর মান তত বৃদ্ধি পাবে। জলে কি হচ্ছে? যদি দূষণের পরিমাণ যদি বেশি হয় তাহলে বিওডি এর মানও তত বৃদ্ধি পায়। বিওডির মানও বৃদ্ধি পাবে। কি হবে? বৃদ্ধি পাবে। যদি দূষণের পরিমাণ কি হয়? বেশি হয়। দূষণের পরিমাণ যদি বেশি হয় তাহলে বিওডির মানও তত বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্নে যাব, জংখা কোথাকার কথ্য ভাষা? জংখা হচ্ছে ভুটানের কথ্য ভাষা। হিমালয় অঞ্চলের দেশ ভুটানের একমাত্র সরকারি ও জাতীয় ভাষা। খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয়? খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয়? এটি হয়ে যাবে 1290 খ্রিস্টাব্দে। কত? 1290 খ্রিস্টাব্দে। 1290 খ্রিস্টাব্দে খিলজি বংশ প্রতিষ্ঠা হয়। জালালউদ্দিন খিলজি 1290 খ্রিস্টাব্দে দাস বংশের শেষ সুলতান ছিলেন। কে? জালালউদ্দিন খিলজি। পরবর্তী প্রশ্নে যাব, আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন কে? তোমরা অবশ্যই জানো যে আলোর প্রতিসরণ সূত্র স্নেল আবিষ্কার করেন। কে? স্নেল। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি স্নেলের সূত্র নামে পরিচিত, যা আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে নির্দেশ করে। পরবর্তী প্রশ্নে যাব, কার্লাইল সার্কুলার কবে জারি হয়? কার্লাইল সার্কুলার কবে জারি হয়? এটি হয়ে যাবে 1905। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ রুখতে তৎকালীন সরকারের সেক্রেটারি RWB কার্লাইলের দমনমূলক সার্কুলার জারি করেছিলেন। পরবর্তী প্রশ্নে যাব, বাঘাযতীন নামে পরিচিত কে? বাঘাযতীন নামে পরিচিত হলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় মাত্র একটি তলোয়ার নিয়ে একা একটি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়াই করে সেটিকে মারার পর থেকে তিনি বাঘাযতীন নামে খ্যাত হন। পরবর্তী প্রশ্নে যাব, বৈদ্যুতিক বাল্বের ভেতর কি থাকে? বৈদ্যুতিক বাল্বের ভেতর নাইট্রোজেন গ্যাস থাকে। কি থাকে? নাইট্রোজেন। বাল্বের টাংস্টেন ফিলামেন্টটি কিসের তৈরি? টাংস্টেন। যাতে উচ্চ তাপে পুড়ে ছাই না হয়ে যায় বা বাষ্পীভূত না হয় সেজন্য ভেতরে নাইট্রোজেন বা আর্গনের মতো নিষ্ক্রিয় ভাবাপন্ন গ্যাস ভরা থাকে। পরবর্তী প্রশ্নে যাব, স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম শীর্ষস্থানীয় দেশ কোনটি? এটি হয়ে যাবে চীন।
চীন বিশ্বের অন্যতম প্রধান সোনা উৎপাদনকারী দেশ। খনিজ উত্তোলনের তাদের প্রযুক্তি বা পরিকাঠামো অত্যন্ত উন্নত। বিশের মাসি কাব্যটি কার লেখা? বিশের মাসি এটি হয়ে যাবে নজরুল ইসলামকে, নজরুল ইসলাম। এটি কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত বিপ্লবী কাব্যগ্রন্থ। যদি বলা হয় এটি কি একটি বিখ্যাত বিখ্যাত কি হচ্ছে এটি বিপ্লবী কাব্যগ্রন্থ, বিপ্লবী কাব্য গ্রন্থ। তোমরা সবাই জানো যে কাজী নজরুল ইসলামকে সাধারণত আমরা বিদ্রোহী কবি নামেও জানি। পরবর্তী প্রশ্নে যাব। যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক? এটি হয়ে যাবে সীসা। কি? সীসা। যানবাহনের ধোঁয়ায় থাকা সীসা বাতাসকে মারাত্মকভাবে দূষিত করে এবং এটি মানুষের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের গঠন মস্তিষ্কের গঠনে ক্ষতি করে। কি হচ্ছে? সীসা বা লেড, সীসা বা লেড বলে থাকি। পরবর্তী প্রশ্নে যাব। সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায়? এটি হয়ে যাবে 4। কি হচ্ছে? 4। অ্যান্সার হয়ে যাবে 4। সুপ্রিম কোর্টের আপিল এলাকা প্রধানত 4টি ভাবে বিভক্ত। কি কি যদি বলা হয় সেগুলি হবে সাংবিধানিক বিষয়ে আপিল। কি হচ্ছে? সাংবিধানিক। প্রথম হচ্ছে সাংবিধানিক বিষয়ে আপিল। দ্বিতীয় হচ্ছে দেওয়ানি। তৃতীয় হচ্ছে ফৌজদারি আপিল। আরেকটি হচ্ছে বিশেষ অনুমতি সাপেক্ষ আপিল বা স্পেশাল লিভ পিটিশন যাকে বলা হয়। বিশেষ অনুমতি সাপেক্ষ আপিল। তাহলে অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাব। ভ্যানগার্ড পত্রিকাটিকে কে সম্পাদনা করেন? ভ্যানগার্ড পত্রিকাটিকে কে সম্পাদনা করেন? মানবেন্দ্রনাথ রায়। কে? মানবেন্দ্রনাথ রায়, যা এম.এন. রয় নামেও পরিচিত। কি পত্রিকা? ভ্যানগার্ড। মানবেন্দ্রনাথ রায় ছিলেন ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ। কি আছে? কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে ছিলেন? কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। কে ছিলেন? মানবেন্দ্রনাথ রায়। বিদেশে থাকাকালীন তিনি এই বৈপ্লবিক পত্রিকাটি সম্পাদনা ও প্রকাশ করতেন। পরবর্তী প্রশ্নে যাব। মৃতজীবীর উদাহরণ হলো ছত্রাক। অর্থাৎ এই ছত্রাক কোথায় জন্মায় বা কোথায় হয়? যারা পুষ্টির জন্য পচা বা মৃত জৈব বস্তুর উপর নির্ভর করে তাদের মৃতজীবী বা সেপ্রোফাইট বলা হয়। কি হচ্ছে? সেপ্রোফাইট বা মৃতজীবী বলা হয়। ছত্রাক ক্লোরোফিল বিহীন। ছত্রাকের মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না এবং নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা মৃতজীবী। এরা সাধারণত কোনো পচা বা মৃত জৈব বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। এই কি? ছত্রাক। তাই এদেরকে সাধারণত মৃতজীবী বলা হয়ে থাকে। বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প বা বাল্মীকি টাইগার প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? এটি হয়ে যাবে ঝাড়খণ্ড। কোথায়? ঝাড়খণ্ড। এটি ভারতের একটি অন্যতম প্রধান জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা প্রজেক্ট। ভৌগোলিকভাবে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প বিহারের চম্পারণ জেলায় অবস্থিত। যদি ভৌগোলিকভাবে জিওগ্রাফিক্যালি যদি দেখা হয় এটি সাধারণত বিহারের কোথায়? চম্পারণে অবস্থিত, যা ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্য। তবে প্রশ্নের অনুযায়ী বা এখানে অপশান অনুযায়ী যদি আমরা ধরা হয় সাধারণত, তাহলে আমরা ঝাড়খণ্ডই চুজ করব। এই অপশান অনুযায়ী যদি আমরা দেখি এটি ঝাড়খণ্ডে অ্যান্সার হয়ে যাবে।
পরবর্তী প্রশ্নে যাব, ইন্ডিয়াস রাজীব সিরিজটির ডিরেক্টর কে ছিলেন? ইন্ডিয়াস রাজীব সিরিজটির ডিরেক্টর কে ছিলেন? এটি হয়ে যাবে সিমি গারেওয়াল। সিমি গারেওয়াল। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জীবন ও কর্মের উপর ভিত্তি করে এই বিখ্যাত তথ্যচিত্র বা ডকুমেন্টারি সিরিজটি তৈরি করেছিলেন প্রখ্যাত অভিনেত্রী ও পরিচালক সিমি গারেওয়াল। ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? এটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। কোথায়? উত্তরপ্রদেশ। জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ। হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় সবচেয়ে বেশি সংখ্যক দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্র নিবন্ধিত ও প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্নে যাব, মেডোনা ছবিটি কে এঁকেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেডোনা ছবিটি সাধারণত রাফায়েল এঁকেছেন। কে? রাফায়েল। ইতালীয় রেনেসাঁর অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী রাফায়েল সানচিও মেডোনা সিরিজের বেশ কিছু অসাধারণ ও বিশ্ববিখ্যাত তৈলচিত্র বা ওয়েল পেন্টিং এঁকেছিলেন।